দ্য কিরুটক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গল্পের সিরিজের 7 নম্বর এপিসোড। এই এপিসোডে আপনাদের শোনাব একজনের জীবনে ঘটে যাওয়া এক রহস্যময় ঘটনা। মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যে সমস্ত ঘটনা সম্বন্ধে হয়তো আমরা অনেকেই জানি না। আমাদের প্রচেষ্টা সেই সমস্ত ঘটনাগুলোকে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। এমনই এক ঘটনা নিয়ে আজকের এপিসোড, তাই গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আজ থেকে 30 বছর আগে কলকাতায় এক প্রাইভেট কোম্পানিতে জয়েন করেন আব্দুল মল্লিক। তারপর থেকে সে কখনো তার গ্রামের বাড়িতে ফিরে যায়নি। স্ত্রী এবং এক ছেলেকে নিয়ে কলকাতাতেই থাকেন। বর্তমানে ওনার বয়স 60। প্রায় শরীর খারাপ থাকে ওনার, রীতিমতো অসুস্থ বললেই চলে। প্রত্যেক সপ্তাহে ওনারই এক পরিচিত ডাক্তার আসেন ওনাকে চেক আপ করতে। সেই মতো এই দিনও ডাক্তারবাবু এলেন ওনার চেক আপ করতে। চেক আপ করার পর ডাক্তারবাবু বললেন, মল্লিকবাবু, শরীর ভালো রাখার জন্য যেমন মেডিসিন প্রয়োজন, তার সঙ্গে সঙ্গে মনটাও ভালো রাখা দরকার। আজ চেক আপ করে যা দেখলাম তাতে আপনি আগের থেকে অনেকটাই সুস্থ আছেন, কিন্তু তারপরও আপনার এই মন খারাপের কারণ কি? তারপর মল্লিকবাবু বললেন, বিগত 30 বছর আমি আমার গ্রামের বাড়িতে যাই না। অনেকবার মন হয়েছে যাওয়ার, কিন্তু তারপরও যাওয়া হয়নি। কিন্তু এবার যেন মনটা একটু বেশিই টানছে, জানো ডাক্তার। তারপর ডাক্তারবাবু বললেন, হ্যাঁ বেশ, তো ঘুরে আসুন তাহলে, দেখবেন মনটাও অনেক ভালো হবে। এই সমস্ত কথা শোনার পর মল্লিকবাবু দুশ্চিন্তার সঙ্গেই বললেন, সাহস পাই না জানো ডাক্তার। নিজের চোখে যা দেখেছি সে কথা তোমার আধুনিক বিজ্ঞান কখনোই মেনে নেবে না। তারপর ডাক্তারবাবু বললেন, আচ্ছা, কি এমন দেখেছিলেন আর কি এমন হয়েছিল যার জন্য আপনাকে যখনই আপনার গ্রামের বাড়ির কথা বলি আপনি এড়িয়ে যান? কি এমন হয়েছিল? মল্লিকবাবু বললেন, দেখেছি মৃত্যু, ভয়াবহ মৃত্যু। তারপর মল্লিকবাবু সমস্ত ঘটনাটা ডাক্তারবাবুকে বলতে থাকলেন। আমাদের দেশের বাড়ি হলো মেদিনীপুরের এক গ্রামে। সেই গ্রামের সবচেয়ে ধনী পরিবার বলতে আমাদের পরিবারটাই ছিল একটা সময়। তারপর সময়ের সাথে সাথে অবস্থার পরিবর্তন। আমার বাবারা হলেন 3 ভাই, আর আমার বাবা হলেন সবচেয়ে ছোট। বড় জেঠু এবং মেজো জেঠু এনাদের কোনো সন্তান ছিল না, তাই বাড়ির মধ্যে প্রথম সন্তান বলতে আমার দাদাই। ছোট থেকেই বাড়ির সকলে দাদাকে একেবারে আদরে মাথায় তুলে রেখেছিল। আর এদিকে আমি আমার পড়াশোনা নিয়েই থাকতাম, কারণ ছোট থেকেই পড়াশোনার প্রতি আমার একটু আলাদাই ঝোঁক ছিল। ক্লাস 8-এর পর দাদা তেমন স্কুলেও যায়নি, বাবার সাথেই বাড়ির সমস্ত কাজ এবং চাষ জমির দেখাশোনাই করত। তারপর এভাবেই কয়েকটা বছর কেটে যায়, আমরাও বড় হই। দাদা একটা সময় সঙ্গদোষে খারাপ কাজে লিপ্ত হয়। নেশা করে বাড়ি ফেরাটা রোজগারের ব্যাপার হয়েছিল। আমাদের বাড়িতে অনেক বছর আগে থেকেই 2টো সাপ দেখা যায়। আমার বাবারও নাকি সেই সাপ দুটোকে ছোট দেখেই দেখছে, তাই বয়স অনুমান করাটা প্রায় অসম্ভব বললেই চলে। কিন্তু সাপ দুটো কখনো কারো ক্ষতি করতো না। আমার বড় জেঠুর কাছে বলতে শুনেছি, এই সাপ দুটো নাকি কোনো সাধারণ সাপ নয়। এই সাপগুলোর যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে তাহলে সে তো প্রাণে যাবেই, এমনকি তার সাথে সাথে তার বংশও নির্বংশ হবে। এই কথাগুলো দাদাও জানত। দাদা একদিন তার বন্ধুদের সাথে এই সাপগুলো নিয়ে আলোচনা করেন। তার বন্ধুরা তাকে জানায়, সাপগুলোকে যদি ধরে কালো বাজারে বিক্রি করা যায় তাহলে ভালোই দাম পাওয়া যাবে। তাদের কথা মতোই দাদা একদিন সেই সাপগুলোকে ধরার চেষ্টা করে। তাতে একটা সাপ জখম হয় এবং আরেকটা মারা যায়। জখম হয়ে যাওয়া সাপটাকে দ্বিতীয়বার জীবন্ত ধরতে গিয়ে সেই সাপের কামড় খেয়ে দাদার মৃত্যু হয়। সেদিনই দাদার মৃতদেহটাকে কবর দেওয়া হয়।
এই ঘটনার পর থেকে আমার বাড়ির সকলের মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। কারণ বাড়ির প্রথম সন্তান সে আজ নেই। যেদিন দাদাকে কবর দেওয়া হয় সেই দিন রাত্রে আমি স্বপ্নে দেখি দাদা আমাকে বলছে, ভাই আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে নিয়ে যায় এখান থেকে, আমি পারছি না এখানে থাকতে। দেখার পর হঠাৎই আমার ঘুম ভেঙে যায়। পরের দিন সকালে মাকে আমি সব ঘটনাটা বলতেই মাও অবাক হল। একই স্বপ্ন মাও নাকি দেখেছে। তারপর মা আমাকে বোঝালো। আমিও ভাবলাম সবে ঘটনাটা ঘটেছে, তার জন্য হয়তো এমন মনে হচ্ছে, দাদার কথা বারবার মনে পড়ছে। কিন্তু পরের দিন রাতেও আমি একই স্বপ্ন দেখলাম। এইভাবে কয়েকদিন একই স্বপ্ন দেখতে থাকলাম। একটা সময় এলো আমরা সকলে জানতে পারলাম আমাদের বাড়ির সকলেই নাকি একই স্বপ্ন দেখছে। এই কথা জানার পর বড় জেঠু আর দেরি করলো না, কবর খোঁড়ার ব্যবস্থা করল। কবর খুঁড়ে আমরা যা দেখলাম তাতে আমরা সকলে অবাক হলাম। দাদা কবরের মধ্যেও বেঁচে ছিল। আসলে যখন সাপে কামড়েছিল দাদা তখন মারা যায়নি। সেদিন আমরা গ্রামের ওঝার কথা বিশ্বাস করে দাদাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাই। এটাই আমাদের সবথেকে বড় ভুল ছিল। আমরা সকলে আফসোস করতে থাকলাম, কিন্তু আফসোস করেও এখন আর কোনো লাভ নেই। কারণ কবরের মধ্যে নিঃশ্বাস না নিতে পেরে দাদার শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়। এই ভয়াবহ মৃত্যুর কারণ ছিলাম আমাদের বাড়ির সকলে আমরা। তারপর থেকে আমার বাড়ির সকলে আরও ভেঙে পড়ে মানসিকভাবে। এই ঘটনার পর থেকেই সন্ধ্যা হলেই একজনের কান্নার শব্দ শোনা যেত আমাদের বাড়ির আশপাশ থেকে। আর রাত হলেই দাদার সেই ভয়াবহ মৃত্যুর ঘটনা আমাদের চোখের সামনে আসত। আমাদের ঘুমাতে দিত না এই সমস্ত দৃশ্যগুলি। একটা সময় বাবা ঠিক করলো আমাকে কলকাতায় পাঠিয়ে দেবে, সেখানে থেকেই আমার পড়াশোনা করতে হবে। আমি চলে আসলাম কলকাতা। এখানে এসেই আমার কলেজ কমপ্লিট হয়। বাবা এবং মা দুজনেই আসতেন মাঝে মাঝে দেখা করতে, কিন্তু আমাকে কখনো গ্রামের বাড়িতে ফিরে যেতে দেননি। একদিন গ্রামের এক বন্ধুর সাথে দেখা হয়। তার কাছে জানতে পারি আমার মেজ জেঠু এবং বড় জেঠু দুজনেই মারা গেছে। কিন্তু বাবা মা কখনোই আমাকে সে কথা জানাননি। কয়েক বছর পর বাবা মাও মারা যায়। সেই বাড়ি গেছিলাম গ্রামের বাড়িতে, সেটাই আমার শেষ যাওয়া। তারপর থেকে যাওয়ার মতো কোনো কারণও ছিল না। বাড়ির জমি জায়গা সেই সমস্ত গ্রামের লোকজনকে দিয়েই সব কিছু দেখাশোনা করায়, নিজে কখনো যায় না। সব ঘটনা শোনার পর ডাক্তারবাবু বললেন, সবই তো বুঝলাম, কিন্তু আমার এই সমস্ত ঘটনায় বিশ্বাস খুব একটা ছিল না, আর এখনও খুব একটা নেই বললেই চলে। মানুষের তো স্বাভাবিকভাবে মৃত্যু হয়, তাই এই সমস্ত ঘটনা তুমি আর ভেবো না। এই ঘটনা যদি সত্যি হয়েও থাকে তাহলে তাও তো অনেক বছর হয়ে গেছে, সেগুলো নিয়ে তুমি আর ভেবো না। তোমার লাইফ রিস্ক নেই বললেই চলে, বরঞ্চ মনে যখন হচ্ছে ঘুরে আসো, এটাই ঠিক হবে। দেখবে মনটা অনেক ফ্রি হবে। একটা সময় ছিল গ্রামের অনেকেই অনেক কিছুই ভাবতো, অনেক কিছুই মানতো, এখন আর সেই সব বিষয় নিয়ে মানে না, আর এগুলো মানার কোনো যুক্তি হয়ও না। তাই এসব চিন্তা করো না, ঘুরে আসো। ডাক্তারবাবু আব্দুল মল্লিকের সমস্ত ঘটনাটাকে স্বাভাবিকভাবে বোঝান এবং বলেন এগুলো কোনো অভিশপ্ত ঘটনা না। তাই আব্দুল মল্লিক চাইলেই তার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসতে পারে। পরের দিন আব্দুল মল্লিক তার ছেলে ও স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এই সাপগুলোর যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে তাহলে সে তো প্রাণে যাবে, এমনকি তার সাথে সাথে তার বংশ নির্বংশ হবে। রোড অ্যাক্সিডেন্টে আব্দুল মল্লিক সহ তার পরিবারের সকলের মৃত্যু হয়। এভাবেই আব্দুল মল্লিকের বংশ নির্বংশ হয়। আব্দুল মল্লিক এবং তার পরিবারের
মৃত্যুর খবর যখন ডাক্তারবাবুর কাছে যায়, তখন ডাক্তারবাবুর কাছেও তার সঠিক কোনো উত্তর ছিল না। ডাক্তারবাবুও চিন্তায় পড়ে গেছিলেন। এমন অনেক প্রশ্ন থাকে যার উত্তর বাস্তব এবং বিজ্ঞান কারো কাছেই থাকে না। আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। এবং আরও নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য দ্য কিউ টক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন। পরবর্তীকালে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।